স্কুল অফ ম্যানেজমেন্টের করা একটি রিসার্চ অনুযায়ী 2027 সালের মধ্যে বর্তমানে যে কোম্পানিগুলো লিডিং পজিশনে রয়েছে তাদের জায়গাগুলো কিছু এরকম কোম্পানি দখল করে নেবে যেগুলোর নাম হয়তোবা আপনি এখনও শোনেননি। তাই এই দ্রুত পরিবর্তনশীল বাজারে নিজের জায়গা ধরে রাখতে হলে আপনার দরকার ফাস্ট, অ্যাডাপ্টেবল এবং ক্রিয়েটিভিটি চিন্তাভাবনা। আজকের এই ফাস্ট চ্যালেঞ্জিং বিশ্বে তথাকথিত কঠিন পথ অনুসরণ করে যদি কেউ নিজেকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান করে তাহলে সে ভুল করবে। আর তাই এই জীবন সমস্যার সমাধান হিসেবে ক্রিস গ্রিফটস এবং মেলিনা কস্টের লেখা বই দ্য ক্রিয়েটিভ থিঙ্কিং হ্যান্ডবুক থেকে আমি আপনাদের কিছু স্মার্ট আইডিয়া শেয়ার করব আজকের এই ভিডিওটিতে। কিভাবে নিজের ক্রিয়েটিভিটিকে বাড়িয়ে তুলবেন এবং আপনি এইটা প্রতিযোগিতায় নিজেকে টিকে রাখবেন সেগুলোই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো চলুন শুরু করা যাক। প্রথম যে আইডিয়াটি বা যে স্মার্ট আইডিয়াটি আপনাদের সামনে শেয়ার করব সেটি হচ্ছে ক্রিয়েটিভিটি ইজ দ্য নিউ সুপার পাওয়ার অফ দ্য ইরা। অনেকের মতো আপনারও হয়তো এই ধারণাটা থাকতে পারে যে ক্রিয়েটিভিটি তো শুধু আর্টিস্ট বা মিউজিশিয়ানদের দরকার পড়ে, কিন্তু আসলে আপনার প্রফেশনাল যাই হোক না কেন ক্রিয়েটিভিটি এমন একটা স্কিল যেটা আপনার ডেভেলপমেন্ট করা দরকার। যদি এই পৃথিবী দ্রুত এত পরিবর্তন হতে না থাকতো তাহলে ক্রিয়েটিভিটির হয়তো এতটা গুরুত্ব থাকতো না, কিন্তু বর্তমানে প্রতি মুহূর্তে আমাদের নতুন নতুন সমস্যা ফেস করতে হচ্ছে। আর এই নিত্য নতুন সমস্যাগুলো সমাধান করার জন্য দরকার ডেইলি ক্রিয়েটিভিটি স্কিল। এই ক্রিয়েটিভিটিকে এই যুগের সুপার পাওয়ার বলা চলে। ইনফ্যাক্ট 2016 সালে ফিউচার অফ জবস রিপোর্টে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং স্কিল, এই তিনটি স্কিলকে ওয়ার্কপ্লেসে সফলতা পাওয়ার জন্য অতি গুরুত্বপূর্ণ স্কিল হিসাবে মেনশন করেছেন। দ্বিতীয় যে আইডিয়াটির কথা বলবো সেটি হচ্ছে স্টুবার্নেস ইজ দ্য বিগেস্ট এনিমি অফ ক্রিয়েটিভিটি। 2020 সালে হেনরি ফোর্ড একটি বিশাল ধাক্কা খেয়ে এই লিসেনটি লিখেছিলেন। সেই সময় ইউএসএতে যতগুলো গাড়ি বিক্রি হতো তার মধ্যে 60% ফোর্ড কোম্পানির গাড়ি ছিল, কিন্তু মার্কেটের চাহিদা আস্তে আস্তে বদলাচ্ছিল। লোকজন আরও আধুনিক এবং আরও বিভিন্ন রঙের গাড়ি কিনতে চাইছিল, কিন্তু ফোর্ড খরচা কম রাখার জন্য শুধুমাত্র কালো রঙের গাড়ি এবং কিছু লিমিটেড ফিচার্সে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। এমনকি তার কোম্পানির একজন তার সিদ্ধান্ত যে কতখানি ভুল তার চোখে আঙুল দেখে তাকে একটা রিপোর্ট পেশ করেছিলেন। তখন তাকে তিনি চাকরি থেকে বরখাস্ত করে দেন। তখন জেনারেল মোটরস লোকের যেটা চাইছিল সেটা অনুপাতে গাড়ি বানাতে শুরু করেছিল, ফলে স্বাভাবিকভাবেই এরপর হঠাৎই ফোর্ড কোম্পানির বিক্রি বিশাল পরিমাণে কমে যেতে শুরু করলো। অনেক সময় আমরা আমাদের পাস্ট নলেজ এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে নিজের সিদ্ধান্ত নিয়ে একঘেয়ে হয়ে পড়ে থাকে, ফলে এটা আমাদের নতুন তথ্যগুলো যাচাই করে দেখতে এবং নতুন পদ্ধতিগুলোকে টেক করে দেখার ইচ্ছে একেবারেই মেরে ফেলে। কিন্তু যারা স্টেবলনেসের থেকে ক্রিয়েটিভিটিকে বেশি গুরুত্ব দেন তারা বহু বছর একটানা নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হন। উদাহরণস্বরূপ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা প্রায় 200 বছর ধরে প্রিন্টেড এনসাইক্লোপিডিয়ার বিক্রি করে আসছিল, কিন্তু ঠিক সময় মতো যখন তারা দেখলো যে লোকে যখন তথ্য ডিজিটাল বেশি কনজিউম করছে তারা তখন তাদের 200 বছরের স্ট্রাকচার সম্পূর্ণ বদলে ফেলে নিজেদের ডিজিটালি রিআইনমেন্ট করে ফেললো। তাই সময়ের সাথে সাথে তাল মিলিয়ে না চললে আপনি কখনোই জীবনে এগিয়ে যেতে পারবেন না। তৃতীয় স্মার্ট আইডিয়াটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ ক্রিয়েটিভিটি। যদি আপনি কখনো কোনো কৌতূহলী বাচ্চাকে নোটিস করেন তাহলে আপনি দেখবেন তারা কেমন সব কিছু তো প্রশ্ন করে। ঠিক সেই কৌতূহলী বাচ্চাটির মতো আপনি যখন জীবনে কোনো সমস্যার সম্মুখীন হবেন তখন আপনি যত বেশি প্রশ্ন করবেন তত বেশি ভালোভাবে আপনি সেই সমস্যাটাকে বুঝতে পারবেন। আর যত গভীরে আপনি সমস্যাটাকে বুঝতে পারবেন তত বেশি ক্রিয়েটিভভাবে আপনি সেটাকে হ্যান্ডেল করতে পারবেন। তাই সমস্যার সম্মুখীন হলে যত বেশি সম্ভব কি, কেন, কোথায়, কখন, কিভাবে এই শব্দগুলোকে ব্যবহার করুন। শুনতে একটু কেমন লাগলেও 1930 সাল থেকে টয়োটা কোম্পানির এক্সিকিউটিভ এই রুলটাই ফলো করে আসছেন। তারা কোনো সমস্যার সম্মুখীন হলে অ্যাটলিস্ট 5টা ধাপে কেন প্রশ্নের উত্তর খুঁজে বার করে সেই সমস্যাটা একদম গভীরে পৌঁছে গিয়ে
তারপর সেটা সমাধান খোঁজার কাজ শুরু করেন। অনেকে দেখবেন সমস্যার কথা শোনার সাথে সাথে সমস্যাটাকে ভালোভাবে না বুঝে চট করে একের পর এক সমাধান বলতে শুরু করে দেয়, কিন্তু এভাবে যে সমাধানগুলো বের হয় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কাজের হয় না। কারণ কোনো সমস্যা বেস্ট এবং ক্রিয়েটিভ কোন সমাধান বার করতে হলে তার জন্য সমস্যাটার উপর বোঝাটা যথেষ্ট না। আপনাকে গভীরে গিয়ে সমস্যাটাকে আগে বুঝতে হবে। সমস্যাটাকে বোঝার জন্য অনেক সময় হয়তো বা অনেকে অন্যের দৃষ্টিভঙ্গিও ধার নিতে হতে পারে। আপনার আইডল বা আপনার অফিসের কোনো কলিগ বা আপনার বউ বা আপনার গার্লফ্রেন্ড আপনার জায়গায় থাকলে তিনি এই সমস্যাটাকে কিভাবে সমাধান করার কথা ভাবতেন। এভাবে ভেবেও কিন্তু আপনি নতুন কোনো চমৎকার উপায় খুঁজে বের করতে পারেন। যাকে আপনি নিজের জায়গায় বসাচ্ছেন সেই মানুষটা সমস্যার সাথে যত বেশি আনরিলেটেড হবে তত বেশি আপনার জন্য ক্রিয়েটিভ কোনো সমাধান খুঁজে পাওয়ার সম্ভাবনা আরও বাড়বে। স্মার্ট আইডিয়া 4, কনফিডেন্স অ্যান্ড কনস্ট্যান্টলি সাপ্লাই অফ ক্রিয়েটিভিটি ইজ অক্সিজেন ফর আইডিয়াজ। 15 বছর ধরে প্রায় 5000 প্রোটোটাইপ তৈরি করার পর ফাইনালে জেমস ডাইসন তার রেভলিউশনারি ডুয়েল সাইক্লোনস ব্যাকলেন্স ভলিউম ক্লিনারটি আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন। ওয়াল্ট ডিজনি যখন প্রথম তার অ্যানিমেশন কোম্পানিটি শুরু করেছিলেন তখন সেটাকে ব্যাংকরাপ্ট করে দেওয়া হয়েছিল। এরপর তিনি প্রায় 302 বার শোনার পর ফাইনালি ডিজনি ওয়ার্ল্ড সেট আপ করার জন্য ফান্ডিং পেয়েছিলেন। যদি নিজের প্রতি কনফিডেন্স না থাকতো তাহলে এই আবিষ্কারকরা প্রথমবারই ব্যর্থতার সম্মুখীন হওয়ার পরেই হার মেনে নিতেন। এমনকি সফলতা অর্জন করার পরও আপনাকে প্রতিনিয়ত ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে নিজেকে ইমপ্রুভ করতে থাকতে হবে। ঠিক যেমনটা ইতিহাসে ওয়ার্ল্ড টাইম বেস্ট সেলিং অ্যাপ আর্নিং বার্ডস এর ডেভেলপাররা করেছে। তারা প্রথমে কয়েক হাজারবার তাদের আইডিয়াকে ইমপ্রুভ করে তারপর গেমসটা লঞ্চ করেছিল এবং তার লঞ্চ হয়ে যাওয়ার পর বিভিন্ন নতুন নতুন লেভেল এবং ভার্সন থেকে শুরু করে খেলনা বই এমনকি সিনেমা মানেও তারা তাদের ইমোশনকে কন্টিনিউ করে রেখেছে। তাদের সফলতাই এটাই প্রমাণ করে যে সফলতা পাওয়ার পরও সেটাকে ধরে রাখতে পারার জন্য ক্রিয়েটিভিটি থিঙ্কিং এর গুরুত্ব কতখানি থেকে যায়। এবার যদি একটি পুরনো বিষয়কে সামাপ করি তাহলে বলবো, আপনার হয়তো মনে হতে পারে যে ক্রিয়েটিভিটি এমন একটা ট্যালেন্ট যেটা শুধুমাত্র সংখ্যক মানুষই উপহার হিসেবে জন্মসূত্র পেয়ে থাকে, কিন্তু আসলে আমরা যে কেউ চাইলে নিজের ক্রিয়েটিভিটিকে বাড়িয়ে তুলতে পারি। কিভাবে স্বাধীনভাবে ভাবতে হবে এবং সমস্যা একদম গেড়ো থেকে বুঝে তার সমাধান খুঁজে বার করতে হয়, এই দুটো জিনিস শিখতে পারলে আপনি ক্রিয়েটিভভাবে সমস্ত জীবন সমস্যার সমাধান খুঁজে বার করতে পারবেন। যেমন এই বইয়ের লেখক বলেছেন, ক্রিয়েটিভ হওয়ার জন্য সব কিছু সম্ভব। এই মানসিকতা ধরে রাখা সব থেকে বেশি দরকার। যদি আপনি আপনার ক্রিয়েটিভিটিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান তাহলে আমি আপনার ক্রেস্ট গ্রাফিক এবং মেলিনা কোস্টির দ্য ক্রিয়েটিভিটি থিঙ্কিং হ্যান্ডবুক এই বইটি পড়ার জন্য অবশ্যই রেফার করব। সর্বশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ করি, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটির পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এরকম কোনো একটি ভিডিও নিয়ে। সকলকে ধন্যবাদ।